নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানে হাজির ঠোঁটকাটা, আমি শুভজিৎ। আজকে ঠোঁটকাটা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় বারবার চুরি লুটের অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, কিন্তু এখন সিচুয়েশন এমন যাকে এক কথায় বাংলায় বলে ধর্ম সংকট। দলটাই এক প্রকার চুরি যাওয়ার জোগাড়। কেন আপনারা জানেন, প্রত্যেকটা মুহূর্তে সেই পরতগুলো যখন উঠছে নামছে আপনারা দেখছেন। লুট হওয়ার অবস্থা এক প্রকার দলটার। আমি আর নতুন করে কি বলি। আর পরিষদীয় দল সে তো একেবারে হাতছাড়া হয়ে গিয়েছে। মাঝি আমাদের লিডার, মমতা মাঝিকে দেখে আমরা দল করেছি। মমতা মাঝি আমাদের নেত্রী থাকবে। কাকে মানছেন এখন লিডার অফ অপোজিশন? যে হয়েছে তাকে, যে চিঠি দিয়েছি ঋতব্রত ব্যানার্জি। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি আপাতত তাদের সই করা সমর্থন। সিপিএম থেকে বালিশ চাটা মাল এইসবকে মাথায় তোলাই ভুল হয়েছিল। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। দলটা দিদির হাতে ছিল না। যখন দেখি যে অন্য কেউ কারুর হাতে দলটা চলে গেছে বা তার নির্দেশিকায় আমাদের চলতে হচ্ছে, তখন তো আমাদের এই স্টেপ নিতে হয়েছে। নেত্রী যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুঝতেই পারছেন সবাই, আজকে 60 জন বিধায়ক একই কথা বলছে, একই সুরে বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিষদীয় দলের কোনো ধরনের সম্পর্ক নেই। আর আমাদের, আমি তো শুরুতেই বললাম, আমাদের গোটা মোটোটাই হচ্ছে কালেকটিভিজম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালেকটিভিজম এই দুটো 180 ডিগ্রি উল্টো দিকের দুটো শব্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সং আছে, গঠন নেই। দলের নম্বর 2 অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ, ব্যাপক বিদ্রোহ। আর তার ধাক্কায় বেশিরভাগ তৃণমূল এমএলএ তারা এক কাট্টা মানে একজোট হয়েছে। তৃণমূলের সিদ্ধান্ত বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়, আর বিদ্রোহী এমএলএরা তারা নেতা বাছলেন কাকে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাকেই তারা বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন, মানে তারা মনে করেছেন এবং স্পিকার স্বীকৃতি দিয়েছেন। ঋতব্রত কি বলছেন? ঋতব্রত বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দলনেত্রী, শুধু তাই নয়, তিনি স্পেসিফিক্যালি এটা উল্লেখ করছেন যে মমতাকেই তারা উপদেষ্টা হিসেবে চান। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সংসদীয় দলের কি হবে? মানে লোকসভায় তৃণমূলের দলনেতা স্বয়ং অভিষেক, তাহলে কি সেখানেও ভাঙনের পথে? এ প্রশ্ন রাখলাম। বিধানসভার অভ্যন্তরে তৃণমূলের ভাঙনের পুনরাবৃত্তি সংসদের অভ্যন্তরে হওয়া কার্যত সময়ের অপেক্ষা। আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন, এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। 15 বছর ক্ষমতায় থাকার জন্য অনেক নেতা ক্ষমতা ছাড়া থাকতে পারছে না। লোকসভার তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। তিনি অন ক্যামেরা কার্যত অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে চিফ হুইপ হিসেবে কিছুই বুঝতে পারছি না কি হবে, এবং তার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই এমপিদের সম্ভাব্য ভাঙন প্রসঙ্গে যে পার্টির অনেকেই ক্ষমতার বাইরে থাকতে পারছেন না। এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি প্যাচআপ করে যদি জীবনটা আরো ভালো কয়েক বছর কেটে যায়, 2-3 বছর, তো ভালো। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার তিনি বিদ্রোহ করেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের চিফ হুইপের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন। প্রশ্নের উত্তরে দলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কি হচ্ছে তিনি জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, পাশে থাকছেন মাত্র 6 জন সাংসদ। দলের সেলিব্রিটি সাংসদরা তারা ইতিমধ্যেই দলের থেকে দূরত্ব বাড়িয়েছেন, কোনো কর্মসূচিতে তারা যোগ দিচ্ছেন না। এহেন পরিস্থিতিতে কতদিন লোকসভার এবং রাজ্যসভার সাংসদদের তৃণমূল ধরে রাখতে পারে, নজর রয়েছে সেই দিকেই। আর এই পরিস্থিতির সুযোগকে কাজে লাগাতে তলায় তলায় ফের ডিলিমিটেশন বিল খোল নলচে বদলে ফের লোকসভায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যে কোনো গুরুত্বপূর্ণ বিল ভোটাভুটির জন্য সংসদের অভ্যন্তরে এলেই তৃণমূলের অভ্যন্তরের ঐক্য কতটা রয়েছে সেই ছবিটা সম্পূর্ণভাবে কঙ্কালের মতো সামনে চলে আসবে বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। স্বাভাবিকভাবেই ভাঙন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায়, এমনটাই মনে করছে অনেকে। দেখুন, এখন যে অবস্থা তাতে ঋতব্রতরা চাইলেই তৃণমূল দলের নাম, প্রতীক সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে যাবে।
ঠিক যেমনভাবে মনে করুন শিবসেনার দখল নিয়েছিলেন কে? একনাথ শিন্ডে। এনসিপির দখল নিয়েছিলেন অজিত পাওয়ার। আমি ওই প্রেক্ষাপটগুলো আপনাদের মনে করানোর চেষ্টা করছি। পরিষদীয় দলের মতোই তৃণমূলের সংসদীয় দলও বিদ্রোহ করে বসলে তাহলে তো ওই বলে না বাংলার সোনায় সোহাগা, সেই দশা হতে বসেছে তৃণমূল কংগ্রেসের। মমতা ব্যানার্জির ওপর এত ক্ষোভ, এই তো নির্বাচনে দেখা গেছে জনতা জনার্দন অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর ক্ষোভ, কিন্তু দলের মধ্যেও যে কী ক্ষোভ মমতা ব্যানার্জির ওপরে এবং অভিষেক ব্যানার্জির ওপরে, সেইটা দেখা গেল এক মাসের মধ্যে কিভাবে তাসের ঘরের মতন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পরিষদীয় দল। এরপর আরও বাকি আছে সংসদীয় দল, তারপরে মূল দল। এইবার হচ্ছে আরও একটা দিক, দল গেল, দলের প্রতীক সেটাও গেল। আরও গুরুতর ব্যাপার হচ্ছে তৃণমূলের নাম, তৃণমূলের প্রতীকের সঙ্গে বিদ্রোহীরা যদি দলের তহবিলেরও দখল নিয়ে নেয় তার বেলা তখন কি হবে? তৃণমূলের তহবিল বেশ তাগড়াই, একথার নতুন করে আমার আর বিশেষভাবে বলার অপেক্ষা রাখে না। নির্বাচন কমিশনের তৃণমূল যে হিসেব দিয়েছে শুধু সেটাই যদি ধরা যায় তাহলেই দেখা যাচ্ছে ইলেকটোরাল বন্ড, ডোনেশন বা চাঁদার মাধ্যমে 2024-25 এই অর্থবর্ষে মোট আয় ছিল কত? 219.35 কোটি টাকা। আগের বছর দেখি, মানে 2023-24 ওই অর্থবর্ষে যদি দেখি মোট আয় সেই বছরে ছিল, সেই অর্থ বছরে ছিল 646.39 কোটি টাকা। তার আগে যদি যাই 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে মোট আয় ছিল 333.45 কোটি টাকা। তার আগের বছর যাই, আমি ব্যাক টু ব্যাক বলছি আপনাদের, 2021-22 অর্থবর্ষে 545.74 কোটি টাকা। তার আগের বছর মানে 2020-21 অর্থবর্ষে সে বছর মোট আয় ছিল 132.53 কোটি টাকা। ফলে আয় যেমন হয়েছে ভোটে তেমন খরচও হয়েছে, মানে বিপুল খরচ হয়েছে, প্রচুর খরচ হয়েছে। এবারের ভোটের হিসেব এখনও তৃণমূল কংগ্রেস দাখিল করতে পারেনি, দাখিল করেনি। তবে তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সব খরচপাতি বাদ দিয়েও তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টগুলোতে এই মুহূর্তে অন্তত 500 থেকে 700 কোটি টাকা থাকার কথা। হিসেব অন্তত তাই বলছে, পরিস্থিতি অন্তত তাই বলছে। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসি দিয়ে দল ছেড়ে চলে যাবো না। নিজের হাতে তৈরি দল, ভাবুন, নিজের হাতে তৈরি দল অন্যরা চুরি করে নিয়ে যাবে, লুট করে নিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে সেটা দেখবেন, হজম করবেন, সেটা বোধহয় অসম্ভব। ফলে খেলা শুরু হয়ে গিয়েছে, এটা অন্যরকম খেলা। দলের দখল রাখতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাচ্ছেন। ঋতব্রতদের তালিকায় সই করা এমএলএদের অনেকেই নাকি একটু পাল্টি খাচ্ছেন, একটু অন্যরকম নাকি ভাবছেন, মানে অপারেশন অন। আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। স্পিকার এখানে দলটাকে স্প্লিট করার জন্য নতুন একটা কনসেপ্ট নিয়ে এলো, যে কনসেপ্ট ভারতবর্ষের আইনের বিরুদ্ধে। लॉ में जो है उसी किया है, उससे ज़्यादा भी नहीं है, कम भी नहीं किया। আমরা কোর্টে যাব, এটা যখন কোর্টে যে অবৈধ বলে ডিক্লেয়ার হবে, ভারতবর্ষের মানুষ জানবে বিজেপি কি জিনিস। আমার সঙ্গে 4 জনের কথা হয়েছে যে আমরা এই অস্বস্তিকর পরিবেশে আছি, দিদিকে একটু আমাদের অবস্থাটা জানিয়ে দেবেন, আমরা দিদি ছেড়ে বেরোবো না। তারাই নিজেরাই বলছে আমাকে বা আমার অন্য সহচরদের যে আমরা সাইন করেছি বটেই বিরোধী এই দলনেতা নিয়ে, কিন্তু আমরা নেত্রীর কাছে আছি। একটা এলওপিতে সই করেও কিন্তু তারা মনে প্রাণে শোভনদেব চট্টোপাধ্যায়কেই চান, তারা বালিশ ঋতব্রতকে চাইছেন না। কিছু কথা বলেছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে, বলেছে যে তার অধীনে আমরা পার্টি করতে ইচ্ছুক না, সেটা দল দিদি ভাববে। এটা একটা ডেসপারেট মেজার, বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করছে, কৌশল অবলম্বন করার চেষ্টা করছে। এটা কিচ্ছু হবে না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। আমরা তো তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাইনি, তো তিনি পরামর্শদাতা হিসেবে আমাদের উপরে থাকবেন। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতা কে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে?
আমি এতটুকুই জানি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রীকে নিয়ে আমরা চলবো। ওকে, সবাই অভিষেকের কাছে গেছে এবং অভিষেকের ছত্রছায়া এরা শক্তিশালী হয়েছে। এতটাই পাওয়ারফুল ছিল যে দোলা সেনের মতো পুরনো কর্মীকেও ট্রেড ইউনিয়ন থেকে সরিয়ে দিয়ে ওকে করতে হয়েছে। 2011-র পর অমিত মিত্র যখন এসেছিল, অমিত মিত্র কলার ধরে টেনেছিল, দিদিকে ঘেরাও করেছিল ঋতুব্রত ব্যানার্জি। সেই এখন বলছে তৃণমূলের নেতা। আর একে আনার জন্য আমাদের রাজ্যসভার এক সাংসদের বিশাল কন্ট্রিবিউশন ছিল, যার জীবনে মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাণ্ড দেখলেন, দলের এই বিপদেও দলেরই এক এমপিকে খোঁচাতে ছাড়লেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল নিজের বাড়িতে তিনি মিটিং করেছেন, আর আগামীকালই সরাসরি শক্তি পরীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এমএলএদের মিটিংয়ে ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। হয়তো তিনি এই মুহূর্তে দেখে নিতে চাইছেন যে কে কোথায় দাঁড়িয়ে, কার অবস্থান কি, কে কীরকম ভাবছেন। হয়তো তিনি দেখিয়েও দিতে চাইছেন মমতা মানে কি। হয়তো 8 তারিখ শওকত মোল্লাকে এনআইএ তলব। এদিন ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম যায়। ভাঙড়ের চালতাবেড়িয়ার বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শওকতের বাড়িতে এনআইএ টিম, কিন্তু তৃণমূলের প্রাক্তন বিধায়ক বেপাত্তা, তার খোঁজ মেলেনি। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। যে বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচনে সই সংগ্রহ করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার বয়ান রেকর্ড করতে চেতলার বাড়িতে সিআইডি। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে আমি দর্শকদের জানালাম, কি আপডেট এখনো পর্যন্ত? দেখো, সিআইডি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম যারা মূলত সই জালিয়াতি তদন্ত করছে, তারা এই আধ ঘন্টা হলো চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের যে বাড়ি, আমি সেই বাড়ির সামনে রয়েছি। এই বাড়ির ভেতরে এই মুহূর্তে তদন্তকারীরা পৌঁছেছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য, এবং জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্যই হলো যে বৈঠকে তৃণমূল পরিষদীয় দলের নেতা নির্বাচন হয়েছিল, বিরোধী দলনেতা, উপদলনেতা, মুখ্য সচেতক, যে বৈঠকে নির্ধারিত হয়েছিল যেখানে সই জালিয়াতির অভিযোগ উঠেছিল সেখানে কোন কোন বিধায়ক ছিলেন আর কোন কোন বিধায়ক ছিলেন না, সে ব্যাপারে জানতে এই মুহূর্তে ফিরহাদ হাকিমের কাছে এসছেন তদন্তকারীরা। কেন এসছেন? তার কারণ ফিরহাদ হাকিম তৃণমূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিধায়ক তথা নেতা। তিনি সেখানে উপস্থিত থেকে কাকে কাকে দেখেছেন, কাকে কাকে দেখেননি, যারা যারা অনুপস্থিত ছিল তাদের নামের জায়গায় যে সই করা হয়েছে সেই সইটা কি তার উপস্থিতিতেই করা হয়েছিল নাকি তার অনুপস্থিতিতে করা হয়েছিল। যদি উপস্থিতিতে করা হয়ে থাকে তাহলে কে সেই সই করলো, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তার কাছ থেকে জানা, তার বয়ান রেকর্ড করা এবং তার যে গোটা বয়ান রেকর্ড করার প্রক্রিয়া সেটার ভিডিও রেকর্ডিং করে রাখতে তদন্তকারীদের টিম এসে পৌঁছেছে এবং আধ ঘন্টা হলো তার বাড়িতে বা তার বাসভবনে রয়েছে। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে তেমনটাই জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে যেদিন 3 তৃণমূল বিধায়কের সই সংগ্রহ করা হলো ব্যাংশাল আদালতের নির্দেশে, ঠিক সেই দিনই অপর একজন গুরুত্বপূর্ণ, এবং তৃণমূলে জানো যে ফিরহাদ হাকিমের গুরুত্ব কতটা, তার স্থান কার্যত কিন্তু প্রথম 3 জনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসে এই ফিরহাদ হাকিম, তার বাড়িতে চলে আসা এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য চলে আসা, তার বয়ান রেকর্ড করতে সিআইডির চলে আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং ফিরহাদ হাকিম কি বলছেন তার পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। কেন গুরুত্বপূর্ণ আরও একটা তথ্য তোমায় দিই, আগামী 8 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা রয়েছে। তার আগে ফিরহাদ হাকিমের বয়ান রেকর্ড করা এবং যারা রয়েছেন বাকি যারা ছিলেন বিধায়ক তাদের বয়ান রেকর্ড করা, তাদের সই সংগ্রহ করা, অর্থাৎ এক প্রকার হোমওয়ার্ক করেই সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, তার বয়ান রেকর্ড করতে চাইছে। আগামী 8ই জুন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, তার আগে ধন্যবাদ।